1950 ডিজে কিমার থেকে অনসাইটে ইংল্যান্ডে আসেন সস্ত্রীক সত্যজিৎ রায়। পেইং গেস্ট হিসেবে ওঠেন বন্ধু নরমান ক্লেয়ারের মায়ের বাড়িতে, লন্ডনের হ্যামস্টেডে। বাড়িটা যে উইলোবি রোডে ছিল সেটা সত্যজিৎ অপুর পাঁচালিতে লিখে গেছিলেন, তবে বাড়ির নম্বরটা সেখানে ছিল না। কদিন আগে জানতে পারি রায় পরিবারের সাহায্যে অন্নয় গাঙ্গুলি নামে এক ভদ্রলোক সেই বাড়িটি খুঁজে বার করেছেন। আমরা এখন যাচ্ছি সেই বাড়িটা দেখতে। এই সেই বাড়ি, রাস্তার উল্টো দিকে একদম ধারের নীল দরজাওয়ালা বাড়িটা, 50 নম্বর উইলোবি রোড। পাশের দরজাটা কিন্তু অন্য বাড়ি, দেওয়ালটা খালি জোড়া। এইরকম বাড়িগুলোকে এই দেশে বলে টেরেসড হাউস, অনেকটা আমাদের উত্তর কলকাতার বাড়িগুলোর মতো। আর এই 50 নম্বর বাড়িটার মতো যেগুলোর একদিক ফাঁকা থাকে সেগুলো হলো এন্ড অফ টেরেস। এই বাড়িটায় একটা বেসমেন্ট ফ্লোরও আছে, তার উপর আরও 3 তলা। সত্যজিৎ এবং বিজয় রায়ের লেখা থেকে জানা যায় ওরা থাকতেন 3 তলায়, একদম উপরের তলায়। যেই বাড়িতে সত্যজিৎ রায় থাকতেন সেই বাড়িতে ফেলুদাকে কোনোভাবে আনতে পারেননি, তবে শঙ্কুকে এনেছেন। স্বর্ণপর্ণী গল্পে প্রফেসর শঙ্কু লন্ডনে এসে ওঠেন উইলোবি রোডে বন্ধু জেরেমি সন্ডার্সের বাড়ি। যদিও গল্পে সত্যজিৎ বাড়িটাকে দোতলা বলেন, সেটা যে এই বাড়িটার কথা ভেবেই লিখেছিলেন সেই বিষয়ে আমার মনে অন্তত কোনো সন্দেহ নেই। সত্যজিতের স্মৃতিকথা এবং শঙ্কুর গল্প দুই জায়গাতেই আমরা পড়ি হ্যামস্টেড হিথের কথা। এই বাড়ি থেকে হেঁটে কিছুটা গেলেই পড়ে। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। এখানে আজকে মনে হয় একটা মেলা চলছে, চারিদিকে বিভিন্ন রাইড, গান বাজনা চলছে। স্বর্ণপর্ণী গল্পে জেরেমি সন্ডার্সের স্ত্রী ডরথির সঙ্গে হ্যামস্টেড হিথে আসে প্রফেসর শঙ্কু। বইতে তার একটা ছবিও আমরা দেখেছি। আর এই হলো সেই হ্যামস্টেড হিথ। হিথ্রো এয়ারপোর্টে নেমে টিউবে করে ফেলুদারা এসে পৌঁছয় শহর লন্ডনে। 1989 হিথ্রোর সঙ্গে আজকের হিথ্রোর আদৌ কোনো মিল আছে কিনা জানা নেই, তবে বেশিরভাগ টিউব স্টেশনগুলো দেখলে মনে হয় না সেগুলো খুব একটা পাল্টেছে। যেমন এই পিকেডিলি সার্কাস আন্ডারগ্রাউন্ড। হিথ্রো থেকে টিউবে করে এই স্টেশনেই আসে ফেলুদা অ্যান্ড কোম্পানি। টিউব স্টেশন থেকে আমরা বেরোচ্ছি পিকেডিলি সার্কাস বা পিকেডিলি মোড়ে। ফেলুদাদের প্রথম লন্ডন দর্শন কিছুটা এরকমই ছিল। আমি উঠলাম রাস্তার মাঝখানের ওই এক্সিটটা দিয়ে। ফেলুদারা হয়তো এইটা দিয়ে উঠেছিল। এখন কাজ চলছে বলে এটা বন্ধ আছে, আমি তাই ওই দিক দিয়ে উঠলাম। নয়তো এইটা দিয়ে যদি ওঠা যায় তাহলে উঠেই একদম সামনে যেই বিল্ডিংটা পড়বে এইটাই ছিল রিজেন্ট প্যালেস হোটেল, যেখানে ফেলুদারা এসে উঠেছিল। 31শে ডিসেম্বর 2006 এই হোটেলটা বন্ধ হয়ে যায়। বাড়িটা কিন্তু গ্রেড 2 লিস্টেড হেরিটেজ বিল্ডিং। আমরা এখন রিজেন্ট স্ট্রিট ধরে হাঁটছি। হোটেল থেকে বেরিয়ে এই রাস্তা ধরেই অক্সফোর্ড স্ট্রিট গেছিল লালমোহনবাবু এবং তোপসে। সেখানে যেই যেই দোকানপাট ওরা দেখেছিল সেগুলোও দেখাবো। আমি এখন হাঁটছি অক্সফোর্ড স্ট্রিট ধরে, সেই অক্সফোর্ড স্ট্রিট যেখানে লালমোহনবাবু এবং তোপসে ঘুরতে এসেছিল। ওরা যেই দোকানগুলো দেখেছিল, যেগুলো লন্ডনে ফেলুদাতে মেনশন করা আছে, তার অনেকগুলোই এখনও আছে। 2টো বন্ধ হয়ে গেছে। এক ডিএইচ ইভেন্স, বড় ডিপার্টমেন্ট স্টোর ছিল, পরে হাউস অফ ফ্রেজার নামে চলে কিছুদিন, বছর 3 আগে বন্ধ হয়ে গেছে। এইখানেই ছিল দোকানটা।
আর 2 ডেবেনহ্যামস। ডেবেনহ্যামস আমরা যখন আগের বার এসেছিলাম ইংল্যান্ডে তখনও চালু ছিল। মোটামুটি ওই 19 থেকে 21-এর মধ্যে সবকটা স্টোর ওরা বন্ধ করে দেয় এবং এখন বোধহয় অন্য একটা কোম্পানি ওটা নিয়ে নিয়েছে। খালি অনলাইন কেনা যায়, কোনো স্টোরস নেই। সামনে দেখতে পাচ্ছি বুটস, আরেকটা নাম যেটা লন্ডনে ফেলুদাতে ছিল। এই বুটস বা মার্কস অ্যান্ড স্পেন্সার্স কিন্তু সব রিটেল চেন। সারা দেশ জুড়ে অসংখ্য দোকান আছে এদের। ডেবেনহ্যামসও তাই ছিল, ডিপার্টমেন্ট স্টোর চেন। বুটস হেলথ, বিউটি অ্যান্ড ফার্মেসি চেন। লন্ডনে ফেলুদাতে যেই নামগুলো ছিল তার মধ্যে সবথেকে বড় যেটা সেটা হচ্ছে সেলফ্রিজেস। আমরা এসে গেছি সেলফ্রিজেসের সামনে। এই হচ্ছে সেই সেলফ্রিজেস যেখান থেকে কলম কিনেছিলেন লালমোহনবাবু 3 পাউন্ড 30 পেন্স দিয়ে। তখন ভারতীয় মুদ্রায় যা ছিল প্রায় 75 টাকা মতো। আজ হলে হতো মোটামুটি 370 টাকা। কলম কেনার পর এখানে 4 তলা রেস্তোরাঁয় চাও খেয়েছিলেন লালমোহনবাবু এবং তোপসে। দোকানটা যে কতটা বড় সেটা নিশ্চয়ই আন্দাজ করা যাচ্ছে। আর এই হলো সেই দোকানে ঢোকার প্রধান দরজা এবং তারপরেই মার্কস অ্যান্ড স্পেন্সার্স। সামনে দিয়ে লন্ডনের বিখ্যাত ব্ল্যাক ক্যাপ চলে যাচ্ছে। একের পর এক লাল দোতলা বাস যাচ্ছে রাস্তা দিয়ে। এগুলো দেখেই লালমোহনবাবু বলেছিলেন, আমাদেরও লাল ডাবল ডেকার আর এখানেও দেখছি লাল ডাবল ডেকার। এগুলো কেমন ছিমছাম আর আমাদেরগুলো এমন ছিবড়ে চেহারা কেন বলুন তো? এখন অবশ্য কলকাতার রাস্তা থেকে ডাবল ডেকার পার্মানেন্টলি উঠে গেছে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমরা এখন কোথায় এসে পৌঁছেছি। শার্লক হোমসের বাড়ির দিকে যাবার আগে বেকার স্ট্রিট আন্ডারগ্রাউন্ডের প্ল্যাটফর্মগুলো বরং একটু দেখিয়ে নিই। হোমসের বিভিন্ন গল্পের ছবি দিয়ে সাজানো হয়েছে প্ল্যাটফর্মের দেয়াল। এই জায়গাগুলো দেখলে সুন্দর বোঝা যায় কেন লন্ডন আন্ডারগ্রাউন্ডকে টিউব বলা হয়। যেই যেই গল্পের ছবি এখানে দেওয়া আছে সেগুলো হলো দ্য অ্যাডভেঞ্চার অফ চার্লস অগাস্টাস মিলভার্টন, The Hound of the Baskervilles, The Solitary Cyclist, The Lion's Mane, The Red-Headed League, The Sign of Four এবং The Speckled Band। আমরা এখন বেরোচ্ছি বেকার স্ট্রিট আন্ডারগ্রাউন্ড থেকে। বেকার স্ট্রিট আন্ডারগ্রাউন্ড থেকে যদি আমরা মার্লিবন রোডের দিক দিয়ে বেরোই তাহলে বেরিয়ে সামনেই পড়বে শার্লক হোমসের এই মূর্তিটি। ফেলুদারা যখন এসেছিল তখনও এই মূর্তিটি বসেনি। লন্ডনে ফেলুদা বেরিয়েছিল শারদীয়া দেশে 1989 সালে। এই মূর্তিটি এখানে বসানো হয় 1999 সালে, তার 10 বছর পরে। এই মূর্তিটি বসায় অ্যাবি ন্যাশনাল বিল্ডিং সোসাইটি। কেন, সেই গল্পে পরে আসছি। তার আগে একটু এগিয়ে যাই ওই দিকে, ম্যাডাম টুসোর ওয়্যাক্স মিউজিয়ামের দিকে। এই যে সবুজ গম্বুজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ফেলুদারা যখন এসেছিল তখন ওয়্যাক্স মিউজিয়ামের অংশ ছিল না। তখন এটা ছিল লন্ডন প্ল্যানেটোরিয়াম। 2006-এ ম্যাডাম টুসো এটা নিয়ে নেয়। ওয়্যাক্স মিউজিয়াম দেখে ফেলুদারা পা বাড়ায় বেকার স্ট্রিটের দিকে। আমরা জানি 221B বেকার স্ট্রিট ঠিকানাটা কাল্পনিক, ঠিক 21 রজনী সেন রোডের মতোই। এখন যেখানে শার্লক হোমস মিউজিয়াম সেটা আদতে 239 নম্বর বাড়ি। আর 221B বলে কোনো বাড়ি না থাকলেও 219 থেকে 229 এই নাম্বারগুলো ছিল অ্যাবি ন্যাশনাল বিল্ডিং সোসাইটির এই বাড়িটা। স্বাভাবিকভাবেই 221Bতে শার্লক হোমসকে লেখা ভক্তদের চিঠি সব জমা হতো অ্যাবি ন্যাশনালের অফিসেই। 221B ঠিকানাটা শেষ পর্যন্ত কার হবে তা নিয়ে দীর্ঘদিন আইনি ঝামেলা চলে এদের সঙ্গে হোমস মিউজিয়ামের। সেই সময় এই বেকার স্ট্রিট টিউবের সামনে শার্লকের এই মূর্তিটি বসায় অ্যাবি ন্যাশনাল।
2005 সালে বেকার স্ট্রিটের এই বাড়ি থেকে ওদের অফিস তুলে নেবার পর 221B নিয়ে ঝামেলার অবসান ঘটে। লন্ডন শুনলে ফেলুপ্রেমীদের মনে প্রথম যেই বইটার কথা আসে সেটা অবশ্যই লন্ডনে ফেলুদা। লন্ডনে ফেলুদাতে ফেলুদারা লন্ডনে এসেছিল। ফেলুদার আরও কয়েকটা বইতে কিন্তু এমন লোকজন অথবা জিনিসপত্রের উল্লেখ আছে যেইগুলো লন্ডনের, যেমন গোরস্থানে সাবধান। গোরস্থানে সাবধানে আমরা পেরিগেল রিপিটারের কথা জানতে পারি, যেই পেরিগেল রিপিটার বানিয়েছিলেন ফ্রান্সিস পেরিগেল এবং তার দোকান ছিল লন্ডনে। ফ্রান্সিস পেরিগেল এই নাম দিয়ে ওয়াচমেকার যদি আমরা খুঁজি তাহলে কিন্তু চারজন ফ্রান্সিস পেরিগেলকে পাওয়া যাবে। 3 জন দাদু, ছেলে, নাতি একই পরিবারের। 4র্থ জনও একই পরিবারের, কিন্তু সে হচ্ছে গিয়ে এই দাদু যে ফ্রান্সিস পেরিগেল তার ভাইপো। তো এই 4 জন ফ্রান্সিস পেরিগেলের মধ্যে কে বানিয়েছিল ফেলুদা যেই ঘড়িটা গোরস্থানে সাবধানে পায়, সেই ঘড়িটা কোন ফ্রান্সিস পেরিগেল বানিয়েছিল? যেই ফ্রান্সিস পেরিগেলরা দাদু, বাবা, ছেলে, যেই 3 জন, তাঁদের দোকান ছিল 9 নম্বর থ্রেডনিডল স্ট্রিট, রয়্যাল এক্সচেঞ্জ। রয়্যাল এক্সচেঞ্জ চালু হয়েছিল 1571 সালে, যদিও এখনকার এই যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি সেটা বানানো 1844 সালে। দুবার আগুনে পুড়ে যায় এই রয়্যাল এক্সচেঞ্জ। প্রথমবার 1666 সালে গ্রেট ফায়ার অফ লন্ডনে, দ্বিতীয়বার 1838-এ। ফ্রান্সিস পেরিগেলদের দোকান ছিল এই দ্বিতীয় রয়্যাল এক্সচেঞ্জের সময়। এই হচ্ছে রয়্যাল এক্সচেঞ্জের ভিতরটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রেডিং বন্ধ হয়ে যায় এখানে। যুদ্ধের পর দায়সারাভাবে চললেও বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। সারানোর পর এখন এখানে রেস্তোরাঁ এবং বিলাসবহুল জিনিসপত্রের দোকান হয়েছে। চতুর্থ জন, যিনি সব থেকে বড় ফ্রান্সিস পেরিগেলের ভাইপো ফ্রান্সিস পেরিগেল, তার দোকান ছিল বন্ড স্ট্রিটে। আমাদের সামনে একটা বাড়ি আছে, সেটা এখন ভাঙা হচ্ছে। আমরা যখন লাস্টবার এসেছিলাম তখন এখানে ফেনউইকের একটা দোকান ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। মানে ফেনউইক কোম্পানিটা আছে, কিন্তু ওদের এই দোকানটা ওরা বন্ধ করে দিয়েছে। সেটা এখন ভাঙার কাজ চলছে। খুব সুন্দর একটা বিল্ডিং ছিল, আমার কাছে ছবি আছে, আমি ছবিটা দেখাবো। এখন কি অবস্থা দেখুন, প্রায় ভেঙে ফেলেছে। এই ফেনউইক্সের বাড়িটা যেখানে ছিল সেখানেই 19বিংশ শতাব্দীর প্রথম দিকে ছিল ভাইপো যে ফ্রান্সিস পেরিগেল তাঁর দোকান, 57 নিউ বন্ড স্ট্রিটে। পরে এই রাস্তার বাড়ির নাম্বারগুলো পাল্টানোর ফলে ঠিকানাটা বদলে হয় 62 নিউ বন্ড স্ট্রিট। ওয়াচমেকারদের যে সংগঠন ছিল, সেই সংগঠনের সবথেকে উঁচু পদ যেটা মাস্টার্স, সেই মাস্টার্স পদে কিন্তু এই ফ্রান্সিস পেরিগেল যে 3 জন একই বংশের, 3 জনই কিন্তু মাস্টার্স পদে ছিলেন। বন্ড স্ট্রিটের যে ফ্রান্সিস পেরিগেল, উনিও কিন্তু কম কিছু ছিলেন না। তার কারণ হচ্ছে উনি রয়্যাল ওয়ারেন্ট পেয়েছিলেন ওয়াচমেকার টু হিজ ম্যাজেস্টি। দিনের শেষে এটা একটা রাজ উপাধি, সবাই পান না। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে রাজ উপাধি পাওয়া একজন লোক, তার বানানো ঘড়ি কি নবাবের কাছে যাওয়ার চান্স বেশি নয় কি? নবাবকে যখন দেওয়া হচ্ছে একটা কোনো উপহার, কিংবা সে কিনছে, রয়্যাল এক্সচেঞ্জ তার কাছে বেশি ইম্পর্টেন্ট হবে না এমন একটা কোম্পানি যেটা ওয়াচমেকার টু হিজ ম্যাজেস্টি এরকম একটা উপাধি পেয়েছে? আমার তো মনে হয় দ্বিতীয়টাই। তো এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় প্লিজ জানাবেন। সোনার কেল্লা সম্ভবত ফেলুদার সবথেকে বিখ্যাত উপন্যাস।
গল্পের শুরুর দিকে ডক্টর হেমাঙ্গ হাজরা সম্পর্কে খোঁজ নিতে সিধু জ্যাঠার বাড়িতে যায় ফেলুদা এবং তোপসে। সেই সময় আঙুলের ছাপ দেখে ক্রিমিনাল ধরার পদ্ধতির আবিষ্কর্তা কে সেই প্রশ্ন করেন সিধু জ্যাঠা। গল্পে 3টে নাম নেন উনি, তার মধ্যে একজন স্যার এডওয়ার্ড হেনরি। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের হেড ছিলেন। সাব ইন্সপেক্টর আজিজুল হক এবং হেমচন্দ্র বসুর সাহায্যে ফিঙ্গারপ্রিন্ট বাছাই করার জন্য হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম বানান। হেনরি থাকতেন কেনজিংটন গার্ডেন্স এবং হল্যান্ড পার্কের মাঝে শেফিল্ড টেরেস অঞ্চলে। এই হচ্ছে যেই বাড়িতে উনি থাকতেন। বইতে হেনরির নাম থাকলেও সিনেমাতে সিধু জ্যাঠার মুখে আমরা শুনি অন্য একটা নাম, উইলিয়াম জেমস হার্শেল। কে ছিলেন তিনি? কোথায় থাকতেন? ইংল্যান্ডের মাটিতে এবার আমরা যাব হার্শেলদের খোঁজে, লন্ডন ছাড়িয়ে ফেলুদার বিলেতের দ্বিতীয় পর্বে।